দীপ্ত সন্ধ্যা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে মানুষ, বাস, ট্রেন, লঞ্চে যাত্রীর চাপ, কমলাপুরে সূচি বিপর্যয়। গাবতলীতে জমজমাট কোরবানির হাট, পছন্দের পশু নিয়ে বাড়ি ফিরছেন বেশিরভাগ ক্রেতা। আজ পবিত্র হজ, আরাফাতের ময়দানে লাখো কণ্ঠে ধ্বনিত হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ঈদ সামনে রেখে দিনভর ঘরমুখ মানুষের ঢল ছিল রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। ট্রেনের ভেতরে আসন তো দূরের কথা, অনেক বগিতে তিল ধারণের জায়গাও ছিল না, সঙ্গে ছিল ঝুঁকি ও ভোগান্তি। ট্রেনের শিডিউল ও মানুষের বাড়তি চাপ সামলাতে হিমশিম খেতে হয় রেলওয়ে কর্তাদের। তবে বাস টার্মিনালে ভিড় থাকলেও স্বস্তি ছিল। এভাবেই ঈদ উদযাপনে ট্রেনে চেপে রাজধানী ছেড়েছে মানুষ। দাঁড়িয়ে বাদুড় ঝোলা হয়ে অথবা জীবনের ঝুঁকি নিয়ে ছাদে চড়ে গন্তব্যে ছোটে যাত্রীরা। উদ্দেশ্য একটাই, চেনা আঙিনায় প্রিয় মানুষদের সঙ্গে ঈদের আনন্দটুকু ভাগাভাগি করে নেয়া। সারা বছর কষ্টের কাজ করে যাতে বাড়ি থেকে সবার সাথে আনন্দ করতে পারি, বাচ্চা নিয়ে সারাদিন বাসার ভিতরে থাকে, সবার ঈদ করতে পারি না। হামের বইকে যদি কপালে থাকে তাহলে হইব। এখন তো দূর করে দরজাটা খোলা হয়েছে, কোনোরকম খালি একটু ভিতরে দাঁড়াইছি। নানা ভোগান্তির পাশাপাশি রেলের অব্যবস্থাপনাও চোখে পড়ে এদিন। আগে আরো বেশি ছিল, এখন তো বৃষ্টি কমছে, এই জন্য কম পড়তেছে। আগে একবারে ঝর্ণার মতো পানি পড়ছে। এইখানে যে বসবে সে তো বসতে পারবে না, তো সে গন্তব্যে পৌঁছাবে কিভাবে? সে তো টিকিটটা কাটতো 300 টাকা দিয়ে, সে তো দাঁড়িয়ে যেতে অন্য জায়গায়। ব্যবস্থাপনা ভালো, কিন্তু উপরে পানির জন্য আমাদের বসতে অসুবিধা হচ্ছে। যেহেতু আমরা ভোটার আইডি কার্ড, ফোন নাম্বার দিয়ে এইসব নিচ্ছি, আমাদের এরকম ভাবেই করতেছে। আর কিছু ব্লগার আছে, ওরা টিকিট কেটে দ্বিগুণ টাকা নিচ্ছে। তবে নিরাপত্তা সহ অন্যান্য বিষয় নিয়ে সন্তুষ্ট রেলওয়ের কর্মকর্তারা। যাত্রী চাপ অনেক বেশি, প্লাস অনেক হেভি বৃষ্টি হচ্ছে, তো এই কারণে স্টেশনগুলোতে একটু বেশি সময় লাগছে আমাদেরকে যাত্রীটা ওঠানামার জন্য। এই জন্য এই দূরপাল্লার ট্রেনে কিছুটা বিলম্ব হয়েছে। এদিকে বাস স্ট্যান্ডেও ভিড় লেগেছিল ঘরমুখ মানুষের। অবশ্য বাসের জন্য অপেক্ষা ছাড়া তেমন কোনো ভোগান্তি ছিল না টার্মিনালে। ঈদ করার আনন্দটা একটা অন্যরকম অনুভূতি, হ্যাঁ, এই জন্যই যাওয়া আর কি। ভয় লাগলেও কিছু করার নাই, এখন যাইতে হবে। রোজাই দেওয়া যাওয়া হয়েছে না, এবার না গেলে আর হয় না, বাপ মা আছে। এবার বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ একেবারেই কম। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আর একদিন পরই পবিত্র ঈদুল আজহা, তাই রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট গাবতলীতে আজ জড়ো হন হাজার হাজার ক্রেতা। দাম যতই হোক, বেশিরভাগ ক্রেতাই পছন্দের পশু নিয়ে বাড়ি ফিরছেন। রাজধানীর গাবতলী পশুর হাট দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজার হাজার গরু, ছাগল, ভেড়া আর মহিষে পরিপূর্ণ প্রতিটি জায়গা। চলে অসংখ্য ক্রেতা বিক্রেতার দর কষাকষি। কেউ পরিবারের জন্য খুঁজছেন মাঝারি আকারের গরু, কেউ আবার বড় পশুর দিকে ঝুঁকছেন, কিন্তু মাঝারি গরুর চাহিদা সবচেয়ে বেশি। আমাদের ভাগের মধ্যে আর আমাদের বাজেট রেঞ্জের মধ্যে আসলে মিডিয়াম সাইজ গরু নেওয়াটা আমাদের জন্য সবচেয়ে পারফেক্ট, সো এই জন্য এটা নেওয়া আর কি। আর পুরো হাটের মধ্যে এটাই সবচেয়ে আমাদের জন্য ভালো ডিল ছিল। আমার ছেলের খুব শখ যে বড় ছাগল কিনবে, এই বড় ছাগল কেনার মধ্যে আমার ছেলের সাথে করে হাটে এসে এই ছাগলটা কিনলাম। কিন্তু হাটের অবস্থা ভালো, কিন্তু সবচেয়ে সুন্দর ছাগলটা আমরা কিনছি। হ্যাঁ, আমি একদম খুবই সন্তুষ্ট। গরুর দামটা মানুষের সহনশীল পর্যায়ে আছে। বিক্রেতারা বলছেন, পশু লালন পালনের খরচ বেড়ে যাওয়ায় কম দামে বিক্রি করা সম্ভব নয়, আর ক্রেতাদের চেষ্টা সাধ্যের মধ্যে সেরাটা বেছে নেওয়ার। 99%ই আপনার হচ্ছে ছোট গরু চলতেছে, বড় গরু দাম যে বেচা কিনে এনে দেখেন সব এইভাবে, কেউ 12টা নিয়ে আসে, কেউ 13টা নিয়ে আসে, এরকম করে সব পড়েই আছে এখন পর্যন্ত। যেগুলা 1,30,000, 40 এবং 70,000 পর্যন্ত চলছে, এই গরুগুলার চাহিদা বেশি। আর যেগুলা 4.5 লাখ, 5 লাখ টাকা, 10 লাখ পর্যন্ত টাকার গরু আছে, এই গরুগুলা কোনো ক্রেতা নেই। দুপুরে হাট পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী। পরে তিনি বলেন, পশুর হাটে ক্রেতা বিক্রেতার স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। ক্রেতা এবং বিক্রেতাদের স্বস্তিদায়ক কেনাকাটা এবং পশুর হাট ব্যবস্থাপনা সুন্দর করার জন্য সরকারের পক্ষ থেকে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যা যা করার প্রয়োজন আমরা করব। আমরা ক্রেতা বিক্রেতা উভয়ের সঙ্গে কথা বলেছি, সবাই বলেছে পরিবেশ ভালো আছে, স্বস্তিদায়ক আছে। আগামী 28 মে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। এর পরের 2 দিনও কোরবানির বিধান রয়েছে। তবে পশুর হাট শেষ হবে 27 তারিখ রাতে।
মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর মশলার দোকানে ক্রেতাদের ভিড় বেড়েছে। মাংস রান্নার অপরিহার্য উপাদান এলাচ, লবঙ্গ, দারুচিনি, জিরা সহ অন্যান্য মশলার বিক্রি এখন তুঙ্গে। দাম বেশি মনে করছেন ক্রেতারা। কোরবানির ঈদ মানেই ঘরে ঘরে মাংসের নানা পদ, আর সেই মাংস রান্নার প্রধান উপকরণ মশলা কিনতে দোকানে এখন ভিড় করছেন ক্রেতারা। আর বাড়তি চাহিদার এই সময়ে দাম নিয়ে কেমন প্রতিক্রিয়া জানাচ্ছেন ক্রেতা বিক্রেতারা, চলুন জেনে নিন। মশলার বাজার আগের মতোই আছে, আপনার গত 2-1 মাস ধরে যেমন প্রাইস ছিল তেমনই আছে। নর্মালি ঈদে যেরকম বাড়ার কথা ওরকম বাড়েনি আমার কাছে মনে হয়। প্রত্যেক মশলায় কিছু দাম বাড়ছে, যেটা সবসময় লাগে। আগে মনে করেন জিরা ছিল 380-400 টাকা, আর এলাচি ছিল প্রায় আপনার তখন ছিল 400 টাকা, 4000 টাকা, এখন সেটা হয়ে গেছে 4500 টাকা। যেটা 4500 এটা এখন প্রায় 5500 টাকা, প্রায় 1000 টাকা বাড়ছে 1 কেজি। লবঙ্গ আগে ছিল আপনার 1050 টাকা, 1100 টাকা, সেটা হয়ে গেলো প্রায় 1350 টাকা, 1400 টাকা। গোলমরিচ আগে ছিল 850-900 টাকা, এখন সেটা 1100 টাকা। এগুলো আমাদের প্রত্যেক মৌসুমে সব কিছু লাগে। রমজানের ছোলার দাম বাড়ে, আর গরম মশলা ঈদের সময় গরম মশলার দাম বাড়ে। বেশি নিলে বেশি টাকা লাগতো, এখন কম করে নিচে অল্প টাকার ভিতরে না হয়েছে আর কি। 1200 সবগুলো বেশি বেশি, এগুলিও 1200 এরকমই দাম। এখন মশলা ধরেন আগে আধা কেজি মানুষ নিত, 1 কেজি নিত, এখন হাইস উঠবে গেলে মানে 50 গ্রাম কি 100 গ্রাম। যারা কম আয়ের লোক এরা তো মশলার ধারে যাইতে পারি না, সন্দেহ। আমরা যে একটা টার্গেট বেচা কিনি অন্য বছর আগে, যে এটা বেচা কিনি এই সময় তো এখানে দাঁড়ানোর সময় ছিল না 2 দিন আগে, তো এখন দেখা গেছে লোকজন কম, কাস্টমার আসে বাজারে কম, যারই দরকার 2000 টাকা সদাই জায়গায় 1000 টাকা নেয়। ঈদের রান্না ঘিরে মশলার বাজারে ব্যস্ততা এবং ঝাঁজ দুটোই বেড়েছে। তবে উৎসবের আনন্দের পাশাপাশি মশলার বাড়তি দামের চাপ নিয়েও হিসেব কষতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের আমলে একটি গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে সোশ্যাল ইসলামী ব্যাংক SIBL দখলে নেয় এস আলম গ্রুপ। প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ নিতে তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তাদের অভিনব কায়দায় অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়, যা ব্যাংক খাতের ইতিহাসে নজিরবিহীন। দীপ্ত টিভিকে এমনটাই জানালেন ভুক্তভোগীরা। দেশে নানা ধরনের দখলবাজির কথা প্রায়ই শোনা যায়, কিন্তু ব্যাংক দখল, হ্যাঁ, আজ থেকে 8 বছর আগে দখল করা হয় সোশ্যাল ইসলামী ব্যাংক SIBL। অভিনব কায়দায় নিয়ন্ত্রণ নেওয়া হয় প্রতিষ্ঠানটি। 2017 সালের 30 অক্টোবর SIBL এর তৎকালীন স্বতন্ত্র পরিচালক আব্দুর রহমান ও বোর্ড সচিব হুমায়ুন কবির সহ 8 জন কর্মকর্তা ও পরিচালককে রাজধানীর বাড়িধারা, উত্তরা, মিরপুর, গুলশান, জিগাতলা, মগবাজার, বনানী ও তেজকুনিপাড়া থেকে তুলে নেওয়া হয়। তাদের কেউ সকালে হাঁটতে বের হয়েছিলেন, কেউ বাসায় কোরআন তেলাওয়াত করছিলেন, কেউ গোসল করছিলেন, আবার কেউ সন্তানদের স্কুলে নিয়ে যাচ্ছিলেন। SIBL এর স্বতন্ত্র পরিচালক আব্দুর রহমান ও বোর্ড সচিব হুমায়ুন কবির ছাড়া বাকি 6 জন হলেন ব্যবস্থাপনা পরিচালক শহীদ হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আনিসুল হক, পরিচালক হাকিম ইউসুফ হারুন ভুইয়া, স্বতন্ত্র পরিচালক মইনুল হাসান ও স্বতন্ত্র পরিচালক AFM আসাদুজ্জামান এবং পরিচালক আবুল বাশার ভুইয়া। চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ রেজাউল হককে তুলে নেওয়া না হলেও সরকারের একটি সংস্থা ডেকে নেয়। সিনেমার মতো এমন ঘটনার বিষয়ে প্রথমবারের মতো দীপ্ত টিভির সঙ্গে কথা বলেছেন SIBL এর তৎকালীন চেয়ারম্যান। জানান কিভাবে একটি গোয়েন্দা সংস্থার সহায়তায় ব্যাংকটি দখলে নেন এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম। বলছে আপনাকে ডিসেবল অফিস যাইতে হবে, কচুগাতে সেটা সব রেখে দিয়েছে, রেখে দিয়ে আমার 4 তলা নিয়ে গেল, হ্যাঁ, একজনের স্কট করি। অপেক্ষা করতে 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 আমাকে তখন একজন ব্রিগেডিয়ার মুখের মধ্যে মাস্ক লাগাইয়া বলে যে স্যার আমি আমার নাম বলবো না, হ্যাঁ, আমি একটা দরকারি কাজে আপনার কাছে আসছি। আমি বলছি কী সেটা? তারপরে উনি কাগজটা দেখালো, দেখা যাচ্ছে আমি স্বইচ্ছায় সজ্ঞানে আমি এই ব্যাংক থেকে ইস্তফা দিচ্ছি। এমনি পিস্তল একটা ধরে বলে যে সাইন করেন আপনি। আর আমি তো জানি ডিজিএফআই কী করতে পারে না পারে, কত লোকেরা গায়েব করে দিছে। আমি যে গায়েব হই নাই সেটাও আমার আল্লাহর কাছে আমি শকর। SIBL এর চেয়ারম্যান সহ শীর্ষ 9 কর্তা ব্যক্তি ঘটনার দিন দুপুরে মতিঝিলের সিটি সেন্টারে বোর্ড সভা করার কথা ছিল, কিন্তু তাদের সবাইকে আটকে রাখা হয়। দিনের তখন 11টা কি 11:30 বাজে তখন শুনতে পাই যে SIBL এর বোর্ড অফ ডিরেক্টর যারা ছিলেন 8 থেকে 9 জন, ওদেরকে সবাইকে ডিজিএফআই ধরে ক্যান্টনমেন্টে নিয়ে গেছেন। এরপরে নিয়ে গেল ডিজিএফআই অফিসে। বাকিদেরকে ওয়েস্টিনে নিয়ে গিয়ে
তখন একটা 30 মিনিটের 20 থেকে 30 মিনিটের সময় নিয়ে মানে অ্যাসালাম যে বোর্ডটাকে আবার ওনার মতো করে রিফর্ম করে। গণমাধ্যমে প্রকাশিত খবরের তথ্য অনুযায়ী ওই ঘটনার কয়েক মাস পর থেকে নতুন বোর্ড এস আলম ও তাদের পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বড় অঙ্কের ঋণ দিতে শুরু করে। এর ফলে ব্যাংকটি তারল্য সংকটে পড়ে। ইউনিভার্সিটির 4 জনকে দিয়া দে ক্যান মেক এ গুড স্টুডেন্ট, দে ক্যানট রান দ্য ব্যাংক। 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত এসআইবিএল 37,841 কোটি টাকা ঋণ বিতরণ করে। এর মধ্যে 7,600 কোটি টাকা গেছে এস আলম গ্রুপ ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে। ওই সময় ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় 23,575 কোটি টাকায়, যা ছিল ব্যাংকটির মোট বিতরণ করা ঋণের শতকরা 62.3 ভাগ। শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা থেকে লুটপাট হয়েছে এবং এই লুটপাটের যে অর্থ সেটা কিন্তু তাদের নিজস্ব যে কারখানা, তাদের ব্যবসা, সেগুলোতে নিয়ে গেছে তারা এবং সেখানে খাটিয়েছে এবং একই সঙ্গে শোনা যায় যে এটার অর্থ কিন্তু বিদেশে পাচার হয়েছে। এই যে দৃষ্টান্ত যেটা হয়ে গেল, তো সেটা আমরা আর পুনরাবৃত্তি চাই না এবং একই সঙ্গে শাস্তি চাই। মানে শাস্তি হলে যেটা হয় সেটা হলো যে ভবিষ্যতে আর ঘটনাটা ঘটবে না। ঋণ বিতরণের এমন বেপরোয়া প্রবণতা এসআইবিএলকে সংকটে ফেলে দেয়। এর ফলে প্রতিষ্ঠানটির নাম উঠে দুর্বল ব্যাংকের তালিকায়। 2025 সালে এসআইবিএল, ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংককে সরকার একীভূত করে গঠন করা হয় সম্মিলিত ইসলামী ব্যাংক। এই 5 ব্যাংকের মধ্যে এক্সিম ছাড়া বাকি 4টি এস আলম গ্রুপের মালিকানায় ছিল। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। পবিত্র হজের মূল কার্যক্রম শুরু হয়েছে সৌদি আরবের আরাফাতের ময়দানে লাখো মুসল্লি সমবেত হওয়ার মধ্য দিয়ে। আজ মঙ্গলবার 9 জিলহজ ফজরের নামাজের পূর্বেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা 16 লাখের বেশি হজযাত্রী আরাফাতের ময়দানে অবস্থান নিয়েছেন। তাদের কণ্ঠে উচ্চারিত লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হয়ে উঠেছে সমগ্র আরাফাত প্রান্তর। ভোর থেকে হাজিরা ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকির ও দোয়ায় মগ্ন রয়েছেন। ইসলামী শরীয়ত অনুযায়ী আরাফাতে অবস্থান হজের অন্যতম প্রধান ফরজ এবং হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। মসজিদে নামিরা থেকে হজের খুতবা প্রদান করেন মসজিদে নববীর প্রবীণ ইমাম ও খতিব শায়েখ আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি। খুতবার পর হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করেন। এবার গ্লো অ্যান্ড লাভলি সাব ওমেন্স চ্যাম্পিয়নশিপ 2026। নারী সাফ চ্যাম্পিয়নশিপের মাঠের লড়াইয়ে নিজেদের দাপট দেখিয়েছে ভারত ও নেপাল। এখন অপেক্ষা বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের শক্তিমত্তা দেখার। 28 মে মালদ্বীপের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ। ভারতের গোয়া থেকে মোহাম্মদ হাসিবের রিপোর্ট। সাফ চ্যাম্পিয়নশিপে দুবার বাংলাদেশের মেয়েরা শিরোপা জিতেছে। প্রতিবারই প্রতিপক্ষ ছিল নেপাল। এবার হ্যাট্রিক শিরোপার মিশন। মারিয়া মান্দাদের স্বপ্ন পূরণে নির্দিষ্ট কোনো প্রতিপক্ষের চেয়ে বড় বাধা আবহাওয়া। তার উপর অনুশীলনের ভেন্যু নিয়ে আয়োজক দেশ ভারতের নানা তালবাহানায় রীতিমতো বিরক্ত পিটার বাটলারের শিষ্যরা। আমাদের যেহেতু থাইল্যান্ডে হচ্ছে আমরা 15 দিনের মতো ক্যাম্প করে আসি, এটা আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ। সব টিমটা হচ্ছে চ্যালেঞ্জিং, তো আমাদের ফরওয়ার্ড লাইন ভালো আছে। আমাদের কোচ যেভাবে আমাদের ট্যাকটিক্স শিখাইছে, তো আমরা ওইভাবে চেষ্টা করব। এবারে সাফে বাংলাদেশের মেয়েদের কারো তৃতীয়, কারো দ্বিতীয়, আবার কারো প্রথম শিরোপার হাতছানি। থাইল্যান্ডের ফ্যাসিলিটি একটু ভালো ছিল বেশি, এখানকার মাঠ একটু ওটার চাইতে খারাপ, বাট ইটস ওকে, আমরা মানিয়ে নিচ্ছি। দেখুন, ইতিহাস নিয়ে পড়ে থাকলে হবে না, আমরা আগে কি ছিলাম ওটা আমাদের ভুলে যেতে হবে। জওহরলাল নেহেরু ফারতাদো স্টেডিয়ামে সবুজ গালিচায় মালদ্বীপের বিপক্ষে ম্যাচের আগে বুধবার আরও একবার অনুশীলনের সুযোগ পাবেন ঋতুপর্ণা আফিদারা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, গোয়া, ভারত। শেষ করব সন্ধ্যা সংবাদ, শিরোনামগুলো জানাবো আরও একবার। ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে মানুষ, বাস ট্রেন লঞ্চে যাত্রীর চাপ, কমলাপুরে সূচি বিপর্যয়। গাবতলীতে জমজমাট কোরবানির হাট, পছন্দের পশু নিয়ে বাড়ি ফিরছেন বেশিরভাগ ক্রেতা। আজ পবিত্র হজ, আরাফাতের ময়দানে লাখো কণ্ঠে ধ্বনিত হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এ ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।